গাড়ি এসে থেমেছে খানবাড়ির সামনে। এই এলাকার সবচেয়ে সম্মানিত পরিবার এই খান পরিবার। অরুর দাদা রবিউল খান ছিলেন পরোপকারী ব্যক্তি। এই এলাকার এমন কেউ নেই যে তাকে চেনে না। অল্প সময় বেশ সুন্দরভাবে সজ্জিত হয়েছে খানবাড়ি। গোলাপ আর সাদা ফুলের সমন্বয়ে তৈরি মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। অরু আর তানিয়া ভিতরে এসে সবার সাথে দেখা করে নিয়ে এসছে, কিন্তু কোথাও আনিকাকে দেখতে পেল না। হয়তো নিজের ঘরে হলুদ সন্ধ্যার জন্য রেডি হচ্ছে। অরু ক্লান্ত, সে কাউকে কিছু না বলে তানিয়াকে নিয়ে নিজের ঘরে চলে আসলো। নিজের ঘরে ঢোকা মাত্রই প্রাণ ভরে নিঃশ্বাস নিল অরু। কতদিন পর নিজের রুমে এসেছে সে। কিছু খারাপ অনুভূতির মধ্যেও বাড়ি এসে সবার সাথে দেখা করা আর নিজের রুমে আসার যে শান্তি, তার অনুভূতি সর্বশ্রেষ্ঠ। পুরো ঘরও তার মতোই রঙিন। জানালায় লাল পর্দা ঝুলছে। লাল সে পছন্দ করে কিনা। ঘরের সাদা দেয়ালে অরুর হাতে করা নানান দৃশ্য আঁকা ঘরের শোভা দারুণ বাড়িয়ে দিচ্ছে। অরু চুপচাপ এসে খাটের পরে বসে পড়ল। তানিয়া জানে তার মনে কি চলছে। তানিয়া কিছু না বলে অরুর পাশে এসে বসল। অরুর কাঁধে হাত দিয়ে বলল, খারাপ লাগছে? কথাটা শুনে অরুর মুখে একটা তৃপ্তির হাসি ফুটল। তানিয়া অবাক হয়ে চেয়ে থাকলো। দুই ভাই বোন ভীষণ অদ্ভুত। এদের মাথায় কি চলে বোঝা দেয়। অরু উত্তর দিল না। সে জোরে নিঃশ্বাস নিয়ে তানিয়ার দিকে তাকিয়ে বলল, এইসব নিয়ে চিন্তা করা ভুলে যা। আব্রাহাম চৌধুরী রুদ্র এই নামের ব্যক্তি আমার জীবনে শুধুমাত্র আমার প্রফেসর হিসেবে আছে, আর কোনো রকম অনুভূতি নেই, ঠিক আছে? অরুর কণ্ঠে কেমন একটা প্রভাব এসেছে। তানিয়া এক দৃষ্টি তাকিয়ে থাকলো অরুর দিকে। অরুর চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তানিয়ার এই দৃষ্টি অগ্রাহ্য করার সাহস নেই। সে ঢোক গিলে মাথা নাড়ালো। অরু হাসলো, তারপর বলল, চল, রেডি হতে হবে, একটু পরে ছাদে অনুষ্ঠান শুরু হবে। বলে অরু উঠে দাঁড়ালো। তানিয়া বসে অরুর দিকে তাকিয়ে থাকলো। অরু যে এমন শক্ত মেয়ে সে জানতো না। তানিয়া মুখে হাসির রেখা নিয়ে এসেছে। সে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, আগে তুই যা, রেডি হয় নে, আমি ওর ব্যাগের থেকে জামা বের করতে লাগি। অরু মাথা নাড়িয়ে নিজের আলমারির কাছে গেল। সে ঢাকা থেকে তেমন জামা কাপড় আনে নাই। তার সুন্দর সুন্দর জামা শাড়ি সব এ বাড়িতে রেখে গিয়েছে। সেখান থেকে হলুদ রঙের একটা কুর্তি পছন্দ করে নিল, সাথে সাদা ওড়না আর জিন্স প্যান্ট। সে জামা নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে গেল। যাওয়ার আগে তানিয়াকে একটা ফ্লাইং কিস উপহার দিয়ে গিয়েছে। সেটা দেখে তানিয়া লজ্জা পেয়েছে, এমন ভান করে খাটের উপরে গড়াগড়ি খেতে লাগলো। বিশাল তিনতলা বাড়ি। ছাদের রেলিংয়ের সামনে সুন্দর সুন্দর ফুল দিয়ে নার্সারি বানানো। সিঁড়িঘরের পাশে রয়েছে একটা ছোট চিলেকোঠা ঘর, যেখানে একটা সময় অরু, আনিকা আর বাড়ির মহিলারা মিলে আড্ডা দিত। এখন অবশ্য তা হয় না। অরু চলে যাওয়ার পর তো আরও হয় না। ছাদের মাঝখানে সুন্দর করে ডেকোরেট করা একটা মঞ্চ। সেখানে রয়েছে কন্যার বসার জন্য সোফা, আর তার সামনে সুন্দর করে সাজানো টেবিল। ওর উপরে রয়েছে নানান তত্ত্ব। অরু আর তানিয়া ছাদের এক সাইডে দাঁড়িয়ে আছে। আনিকা এখনো আসেনি। তানিয়া নিজের আর অরুর ছবি তুলছে। অরুর মন নেই ছবি তোলার মতো, কিন্তু তানিয়াকে নিয়ে এসে এখন নিজে মন মরা হয়ে বসে থাকলে ব্যাপারটা কেমন না? নিজের সবটুকু দিয়ে হাসার চেষ্টা করছে অরু। চৌধুরী ভিলা, মা প্লিজ, তুমি তো হাইপার হইও না। ও গায়ে হলুদের অনুষ্ঠান করতে না চাইলে জোর করো না। রাবেয়া চৌধুরী মেয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর কড়া গলায় বলল, তুই আর তোর বাপ রুদ্রকে মাথায় ছাড়িয়েছিস বলে আজ এত জেদি হয়েছে। কারো কোনো কথা শোনে না। এত আমি অসুস্থ না হতাম তাহলে সে কি বিয়ে করতে রাজি হতো? জীবনেও না। এখন যেহেতু বিয়েতে রাজি হয়েছে, তাহলে সব রিচুয়াল মেনে করতেই হবে। বউয়ের খোঁচা মারা কথায় আদনান চৌধুরী একটু হেলে দুলে বসলেন। তারপর বললেন, আমাদের ছেলের মধ্যে ডিএনএ শুধু আমার দৌড়াচ্ছে না, তোমার ডিএনও দৌড়াচ্ছে, তাই শুধু আমাকে দোষ দিলে হবে না। রাবেয়া, কি বললে তুমি? চেঁচিয়ে উঠল রাবেয়া চৌধুরী। বাবা বলেছে আমার মধ্যে তোমার ডিএনএ দৌড়াচ্ছে, তাই একা বাবাকে দোষ দেওয়া বন্ধ করো। রাবেয়া চৌধুরী, আদনান চৌধুরী লিভিং এরিয়ার সোফায় বসেছিল। হঠাৎ পিছন থেকে রুদ্রের গলা ভেসে আসতেই তিনজনে একসাথে চমকে উঠল। তিনজন ভয়ার্ত দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো। সিঁড়িতে দাঁড়িয়ে আছে রুদ্র। মুখের চাহনি কঠিন, চোখ লাল, ফর্সাতে চেহারার লালচে আভা সম্পূর্ণ স্পষ্ট। বিথি ঢোক গিলল।
বাড়িতে একটা তুলকালাম হতে চলেছে, সে ভালোই আন্দাজ করতে পারছে। রুদ্র নিচে এসেছে, তিনজনের সামনে দাঁড়ালো। রুদ্র নিজের কাঠে গলায় বলে উঠল, আমার কি কি করতে হবে একটু বলবে? একটা কাজ করো, আমাকে একটা লিস্ট ধরিয়ে দাও, আমি সেই হিসেবে চলবো। রুদ্রের গলায় তিরস্কার স্পষ্ট। রাবেয়া চৌধুরী কি বলবেন বুঝতে পারছেন না। তিনি কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়িয়ে রুদ্রের দিকে এগিয়ে আসলো। তারপর মুখে নিজের মমতার হাত বুলিয়ে দিয়ে ভেজা কণ্ঠে বললেন, আমি জানি তুই এই বিয়ে আমার জন্য করছিস, তোর এই বিয়েতে কোনো মত নেই, কিন্তু যেহেতু করছিস তাহলে সম্পূর্ণ নিয়ম মেনে করলে পরবর্তী জীবন ভালো যাবে। তোর চিন্তায় আমি এইসব করছি। মা প্লিজ আর কোনো রকম ব্ল্যাকমেল করো না, বিয়ে করছি তাই অনেক, পরবর্তী জীবন কেমন কাটবে সেটা আমার দেখার বিষয় না, সেটা তোমার আর তোমার সো কল্ড বৌমা বুঝবে। কাঠ কাঠ গলায় বলে গেল কথাগুলো। রাবেয়া চৌধুরী চোখের কোণে পানি জমা হলো। ছেলে যতই রাগ করুক কিন্তু আজ পর্যন্ত এমনভাবে কথা বলেনি। সে ভালোই বুঝতে পারছে এই বিয়ের ফল ভালো হতে চলছে না। ছেলে হয়তো তার থেকে অনেক দূরে সরে যাবে, কিন্তু মনের কোথাও যেন একটু আশা আছে যে আসবে, সে তার ছেলেকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে, যার জন্য তার এত কিছু। সকাল 7:30 বিয়ে বাড়ি, তাই সবাই তাড়াতাড়ি উঠে হাতে হাত কাজ করছে। অরুর ঘুম ভেঙে গিয়েছে। ছোট করে আয়োজন করলেও কালকে অনেক দেরি করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে, যার জন্য অরুর মাথা ভারী হয়ে রয়েছে। তার এখন এক কাপ কড়া কফি বা চা লাগবে। সে অবশ্য সচরাচর চা বা কফি খায় না, বাধ্য হয়ে মাঝে মধ্যে খেতে হয়। আজও খেতে মন চাচ্ছে, কিন্তু নিচে যে চা চাইলে প্রথমে 1000টা প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং শেষে পেট ভরে নাস্তা করিয়ে তারপর চা দিবে। কিন্তু তার তো এখন কিছু খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কি করবে বুঝতে না পেরে অরু ঘরের বাইরে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে। ওর ঘরের ওপর সাইডে আনিকার রুম, দরজা বন্ধ, ঘুমাচ্ছে হয়তো। অরু বাড়িতে আসার পর আনিকার সাথে কথা হয়নি, আনিকার সময় পায়নি আর অরুর মন চায়নি। অরু একটু হেসে আনিকার রুমের দরজার সামনে যেয়ে দরজায় নক করলো। 3 বার নক করার পরেই দরজার অপর প্রান্ত থেকে একটা চিকন গলা ভেসে আসলো। কে? অরু জবাবে বলল, আমি। আমিটা কে? দরজার অপর প্রান্ত থেকে আবারও গলা ভেসে আসলো। অরু হাসলো, তারপর স্বাভাবিকভাবে বলল, কৃষ্ণপক্ষ। শব্দটি অপর প্রান্তের ব্যক্তির কানে যাওয়া মাত্রই দরজা খুলে গেল। অরুর সামনে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল শ্যামলা চেহারায় টানা টানা চোখ নাকের অধিকারিণী। তাকে দেখে অরুর চোখে মুখে হাসি ফুটে উঠেছে। আনিকা জোরে চেঁচিয়ে বলে উঠল, অরু, বলে জড়িয়ে ধরল অরুকে। অরু ওকে জড়িয়ে ধরল শক্ত করে। কেমন আছিস? আর সরি বুনু, কালকে এসেছিস কিন্তু একটা বারের জন্য দেখা করতে পারিনি, সরি রে। উত্তেজিত কণ্ঠে গড়গড় করে বলে গেল আনিকা। অরু চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওর কথা শুনে। আনিকাকে শান্ত করতে করতে বলল, আরে বাবা, এত উত্তেজিত হতে হবে না আপু, আমি জানি সব। তোর বিয়ে, এতে তুই ব্যস্ত থাকবি না তো কি পাশের বাসার আন্টিরা থাকবে? অরুর কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো আনিকা। ওকে নিয়ে নিজের ঘরে এসে বসলো আনিকা। তো এত সকালে উঠে গিয়েছিস যে? প্রশ্ন করলো আনিকা। অরু কিছুক্ষণ চুপ থেকে বলল, ঘুম তেমন ভালো হয়নি তাই উঠে গিয়েছি, একটু নিচে যে চা খেয়ে আসতে হবে। চুপচাপ শুয়ে আছে রুদ্র। ঘুম ভেঙেছে অনেক আগে, কিন্তু নিচে যেতে চাচ্ছে না। নিচে গেলে সে একই টপিক, বিয়ে বিয়ে আর বিয়ে। মেজাজ তার গরম হয়ে উঠে এই শব্দটা শোনা মাত্রই। রুদ্র দীর্ঘশ্বাস ছাড়ল। যে তার জীবনে আসছে তাকে বিন্দুমাত্র চেনে না রুদ্র। মেয়ের নাম কি সেটাও জানে না। রাবেয়া চৌধুরী বারবার তাকে তার হবু বউয়ের ছবি দেখাতে চেয়েছিল, কিন্তু রুদ্র ফিরেও তাকায়নি ছবির দিকে। জেনে হবে কি, যাকে কখনই ভালোবাসতে পারবে না, যাকে দেখতে চায় না নিজের পাশে, তার সম্পর্কে জেনে কি হবে। রুদ্র আধ সহে বসল। বেড সাইড টেবিলে তার সিগারেটের প্যাকেট আর লাইটার রাখা আছে। প্যাকেটের থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালিয়ে তাতে শুকটান দিল। সিগারেটটাই তার জীবনসঙ্গী। হঠাৎ তার মনে পড়ল ঠিক 4 বছর আগে যাকে রুদ্র নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল, তার ছেড়ে যাওয়া এবং উপহার স্বরূপ দিয়ে গিয়েছিল এক নতুন সঙ্গী। রুদ্র হাসল। অতীত কতটা তিক্ত হলে তার স্বাদ ভোলা যায় না, তা রুদ্র খুব ভালো করে জানে। ধূসর রঙের ঘরটায় খাট সোজাসুজি, স্লাইডিং গ্লাস ডোর যুক্ত ব্যালকনি। স্লাইডিং গ্লাস ডোরটি কালো লাইট
ব্লকিং কার্টেন দিয়ে ঢাকা। দিনের বেলায় যেন অমাবস্যার রাত। ঘরে আলো বলতে সাইড টেবিলের ল্যাম্প লাইটটি। রুদ্র এখনো আগের মতো আধা হয়ে বসে আছে। 2টি সিগারেট শেষ করেছে রুদ্র। তৃতীয় সিগারেটটা মুখে নিয়েছে এমন সময় রুদ্রের ফোন ভাইব্রেট হয়ে উঠল। সিগারেট মুখ থেকে সরিয়ে ফোনটি হাতে নিল। আননোন নাম্বার। রুদ্র অবাক হলো না, তার ফোনে প্রায়শই কাজের জন্য আননোন নাম্বার থেকে ফোন আসে। রুদ্র কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে কল রিসিভ করল। হ্যালো। হ্যালো রুদ্র। অপর প্রান্ত থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো রুদ্রের। কথাগুলো রুদ্রের কর্ণপাত হওয়া মাত্রই রুদ্র থমকে গেল। সেই চেনা কণ্ঠ, যে কণ্ঠ সে 4 বছর পূর্বে শুনেছে। আজ যে সেই চেনা কণ্ঠ বড্ড অচেনা লাগলেও রুদ্র ভোলেনি, ভুলতে পারেনি সে। রুদ্র নিজেকে স্বাভাবিক রেখে রাশভারী কণ্ঠে বলল, হ্যাঁ বলছি। আমাকে চিনতে পারোনি? অপর প্রান্তের মেয়েটি হেসে জিজ্ঞেস করল। সেই চেনা হাসি। একসময় তৃপ্তি ছিল রুদ্র। রুদ্র আগের মতো বলল, না চেনার মতো তো কিছু নেই তুলিকা। তুলি থেকে সোজা তুলিকা। আমার নিজের মানুষ ছাড়া কাউকে তার ডাক নাম ধরে ডাকি না। আশা করি এটা তুমি ভুলোনি। কলের অপর প্রান্তে মৃদু হাসির শব্দ ভেসে আসলো। তারপর তুলিকা বলল, ভুলিনি মিস্টার আব্রাম চৌধুরী, খুব ভালো করে মনে আছে। তোমার কোনো অভ্যাসের কথা আমি ভুলিনি। এত দরদ না দেখে যা বলার তা বলো। নিজের কাঠে গলায় কথাগুলো বলল রুদ্র। তুলিকা কিছুক্ষণ চুপ থাকলো। তার দীর্ঘশ্বাস ছাড়ার শব্দ রুদ্রের কান এড়িয়ে গেল না। তুমি এত কাঠখড় স্বভাবের কবের থেকে হলে? তা জেনে তোমার কোনো কাজ নেই। তোমার কি কিছু বলার আছে, নাকি আজাইরা কথা বলার জন্য 4 বছর পর আমাকে বিরক্ত করছো? জানি বিরক্ত হচ্ছ, কিন্তু আজাইরা কথা বলার জন্য ফোন দেয়নি। তুলিকার গলা কাঁপছে। কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে তুলিকা। রুদ্র তা ভালো করেই জানে, কিন্তু তাতে আর কিছু যায় আসে না। সে আবারও কাঠে গলায় বলল, তাহলে কারণটা বলো যাতে ফোনটা রাখতে পারি। শুনেছি তোমার বিয়ে ঠিক হয়েছে, তাই ভাবলাম বিয়ের জন্য এবং পরবর্তী লাইফের জন্য শুভেচ্ছা জানানোর জন্য কল দেয়া। যে আমার জীবন ছারখার করে দেওয়ার সময় একটাবারের জন্য ভাবেনি, তার কাছ থেকে পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা পেলে আমার পরবর্তী জীবন কেমন কাটবে সেটাই ভাবার বিষয়। ব্যঙ্গর স্বরে বলল কথাগুলো রুদ্র। তুলিকে নিজের মধ্যে চেপে রাখা কান্না আর চেপে রাখতে পারল না। সে কান্নাজড়িত কণ্ঠে বলল, সত্যি বলেছ, আমার তোমাকে ফোন দেওয়া উচিত ছিল না, কিন্তু কিছু কথা অনেকদিন ধরে জমিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আজ বলবো, কিন্তু হলো না। আই এম ভেরি সরি বিয়ের মতো এমন শুভ দিনে ফোন করে বিরক্ত করার জন্য। বলেই অপর প্রান্ত থেকে কল কেটে গেল। রুদ্র দীর্ঘশ্বাস ছাড়ল। ও হয়তো এটাই চাচ্ছিল। রুদ্র চোখ বন্ধ করে নিল। মাথাটা ভীষণ ধরেছে। হাতের সিগারেটটা জ্বালিয়ে তাতে টান দিল। তার মাথা ব্যথার ঔষধ। এই ধোয়ার সাথেই মাথা ব্যথা থেকে শুরু করে সব অনুভূতি, আবেগ, চিন্তা, কষ্ট উড়ে যায়। আনিকা আর অরু ঘরে বসে গল্প করছে। কত গল্প জমা ছিল অরুর। ভেবেছিল ছুটিতে বাড়ি আসলে শান্তিতে করবে, কিন্তু বিধাতার বিধান দেখো। আনিকার কাছে দিনটার সময় আছে, রাতে তো তার বিয়ে। অরু বিয়ের বিষয়ে তেমন কিছু জিজ্ঞেস করছে না। প্রথম 2-3 বার কথা বলছিল, কিন্তু আনিকা প্রসঙ্গ সম্পূর্ণ পাল্টিয়ে দিচ্ছে অন্যান্য কথা বলে, যার জন্য অরু বুঝতে পেরেছে তার আপু তার বিয়ের বিষয়ে কথা বলতে বিন্দুমাত্র আগ্রহী না। তাই সে আর চেষ্টা করেনি। সকালের নাস্তা পানি আনিকার ঘরে দিয়ে গেছে খাদিজা বেগম। তানিয়াকে অরু উঠানোর চেষ্টা করছিল, ব্যর্থ হয়েছে। 10 মিনিট বলে 1 ঘন্টা হয়ে গেছে, ওঠেনি। অরু হাল ছেড়ে দিয়েছে। ওর মাথা ব্যথা আগের থেকে কমেছে, কিন্তু সম্পূর্ণ সেরে যায়নি। অবশ্য আনিকার সাথে আড্ডা দিলে অরু নিজের ব্যথার কথা ভুলে যাচ্ছে। তাদের আড্ডায় বিভিন্ন বিষয় আছে, যেমন আনিকার নতুন জামা, অরুর ভার্সিটিতে প্রথম দিন ইত্যাদি। আপাতত আনিকা নিজের চুল ঝাড়া নিয়ে কথা বলছে। নিজেই নিজের কথায় হাসছে, আবার কাঁদছে। অরু সবই শুনেছিল, কিন্তু একটা সময়ের জন্য কেমন আনমনা হয়ে গিয়েছিল। আনিকার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো অরু। আজ যে সন্ধ্যায় তার বড় বোনের বিয়ে হবে, তার প্রিয় মানুষের সাথে। মানুষটা হয়ে যাবে তার দুলাভাই, ভাইয়া তুল্য। নিজে মনে হাসলো অরু। বাড়িতে বিয়ে, কিন্তু তেমন কোনো লোক নেই। যা হচ্ছে সব নিজেদের মধ্যে, কিন্তু তা কোলাহলের অভাব নেই। অরুর এত কোলাহল পছন্দ হচ্ছে না। ছাদে এসে দাঁড়িয়েছে। তানিয়া আসেনি, সে গোসলে গিয়েছে। অরুর মাথাটা আবারও ধরেছে।
চা খেয়েছে 3 কাপ, কিন্তু কাজ হচ্ছে না। চায়ের নেশা নেই, তাই বেশি একটা খেতে পারছে না। চায়ের নেশা নেই বললে আসলে ভুল হবে। আছে চায়ের নেশা। টং দোকানের ওই বাঁশের তৈরি উঁচু উঁচু ব্রেঞ্চে বসে গরম দুধ চা খাওয়ার নেশা আছে অরুর। ছোটবেলা দাদার সাথে অনেক গিয়েছে পাড়ার টং দোকানে। সেখানে তার দাদা রবিউল সাহেব গরম ধোয়া ওঠা দুধ চায়ে ফু দিয়ে ঠান্ডা করে দিতেন অরুকে। এখনো সেই দিনের কথা ভাবলে ভীষণ একা মনে হয় অরুর। রবিউল সাহেব মারা গিয়েছেন 5 বছর হয়েছে। রবিউল সাহেবের কাছে 3 জন নাতি নাতনি সমান হলেও অরু সবসময় একটু বেশি প্রিয় ছিল। কিন্তু শেষবারের জন্য দেখতে পারেনি অরু তার দাদাকে। সেই আক্ষেপ সবসময় অরুকে ভেতর থেকে খেয়ে ফেলে, কিন্তু বাইরে কাউকে কিছু বুঝতে দেয়নি। ভুল কথা একজন বলছে, তার ভাইয়া অরিন। অরিনের কাছে অরু তার জীবনের থেকেও আগে। অরু থেকে 10 বছরের বড় হলেও কি সবসময় সমবয়সীদের মতো মিশেছে অরুর সাথে। তেমন কিছু নেই যা দিয়ে অরুকে খেপায়নি অরিন, আবার এমন কিছু নেই যা নিজের জন্য কিনলেও অরুর জন্য কিনেনি। অরিন নিজের প্রিয় বোনের অপ্রকাশিত অনুভূতি বুঝে নিতে পারে। শীতের দুপুর বলে সূর্যের তাপ গায়ে লাগছে না। যশোরের মতো এহেন শীত কোথায় ঢাকার পরে। ঢাকাতে একটা পাতলা চাদরে শীত মানিয়ে যায়। বেশি কিছু পরলে আবার গরম লাগে, যা যশোরের শীতে মোটে হয় না। অরুর নাক লাল হয়ে এসেছে। গতকাল অবেলায় জার্নি করার ফলেটি বাসের জানালা খোলা রাখায় ঠান্ডা বাতাস এসে জাপটে ধরেছিল অরুকে। তার উপর কান আর গলা ঢাকেনি, যার জন্য আরো বেশি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই এক সমস্যা, ভালো লাগে না বিয়ে বাড়ি, তাই কাউকে কিছু বলতে পারছে না। অরুর ঠান্ডা লাগার বিষয়ে বাড়ির লোকজন জানতে পারলে সবাই বিয়ের কাজকর্ম ফেলে তাকে নিয়ে পড়বে। কিরে, একা ছাদে কি করছিস? হঠাৎ পিছন থেকে কথাগুলো ভেসে আসতে চমকে পিছনে ফিরে তাকালো অরু। অরিন নিঃশব্দে কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে তাকে খেয়াল করেনি অরু। ভাইকে দেখে ভয়মুক্ত হলো অরুর। অরু জোরে নিঃশ্বাস নিয়ে বলল, এমনভাবে কেউ ভয় দেখায়? দেখায়, অরিন খান দেখায়। চাপা হাসলো অরিন। ও তাই? হ্যাঁ মেম সাহেব, 1 মিনিট বলে অরুর দিকে ঝুঁকে এসে আসলো অরিন। তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি। অরু ছোট করে ঢোক গিলল। অরিন গম্ভীর স্বরে বলল, তোর ঠান্ডা লেগেছে তাই না? ধরে ফেলেছে। অরু জানতো তার লাল নাক দেখলে অরিন কি পুরো পরিবার বুঝে যাবে তার ঠান্ডা লেগেছে। তাই তো কারোর মাঝে যাচ্ছিল না, ভাইয়ের সাথেও কথা বলছিল না। অরু আমতা আমতা করে বলল, একটু লেগেছে। একটু? তোর নাক দেখে বোঝা যাচ্ছে তোর ভালোই ঠান্ডা লেগেছে, বলল অরিন। ওটা লাগতেই পারে, অবেলা জার্নি করলেই তো অমন হয়। ভাইয়ের হাত শক্ত করে জড়িয়ে ধরল অরু। অরিন অরুর দিকে আগের মতোই তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে নিজের হাত ছাড়িয়ে অরুর 2 কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে অবেলায় আসার কি দরকার ছিল? মাকে বললেই পারতিস তুই আসবি না। এমনিতেই এইটা বিয়ের মধ্যে পড়ে, কোনো লোকজন নেই, আনন্দ নেই। বিয়ে বাড়ির থেকে তো আমার এই বাড়িকে শোক বাড়ি বেশি মনে হচ্ছে। অরিনের কণ্ঠে তিরস্কার। অরু ভাইয়ের কথায় উত্তেজিত হয়ে বলল, ইস, কি সব অশুভ কথা বলছিস ভাইয়া? শোকবাড়ি হতে যাবে কেন? তাড়াহুড়োর মধ্যে বিয়ে হলে এমনই হয়, বুঝেছিস গাধা? যা খুশি বল, আমার যা মনে হচ্ছে তাই বলেছি। শোন, আনিকার হয়েছে ঠিকই, কিন্তু তোর খুব ধুমধাম করে বিয়ে দেব। আর ছেলে হবে আমার পছন্দের। সবাই দেখবার বলবে, হ্যাঁ এইবার মনে হচ্ছে খানবাড়ির বিয়ে। কথাগুলো বলতে বলতে অরিনের গম্ভীর চাহনিতে এক অন্যরকম হাসি ফুটে উঠল। অরু শুনে পিটপিট করে তাকালো অরিনের দিকে। তারপর গলা একদম খাদে নামিয়ে বলল, কিন্তু তার আগে আপনার বিয়ে করতে হবে মিস্টার অরিন খান, দ্য সন অফ খান হাউস। আমি কিন্তু আমার ভাবি ছাড়া বিয়ে করব না বলে দিলাম। ইস, কি শখ! বলেই বোনের 2 গাল ধরে টানলো অরিন। অরু ভুরু কুচকে তাকালো অরিনের দিকে। বরযাত্রী এখনো আসেনি। মোহিত সাহেব ফোন করেছিলেন, আসতে এখনো দেরি আছে। হাতে এখনো বেশ সময়। আনিকা নিজের ঘরে সাজছে। পার্লার থেকে 2 জন মেয়ে এসেছে আনিকাকে সাজাতে। লাল রঙের টুকটুকে বেনারসি পড়েছে সে। ভারী মিষ্টি লাগছে তার মুখের চাহনি, কিন্তু আনিকাকে কেমন যেন মনমরা লাগছে। বাড়ির লোকেরা এসে বিভিন্ন কথা বলছে, কিন্তু আনিকা কোনো কিছুতেই সায় দিচ্ছে না। কেউ তেমন মাথাও ঘামায়নি। হঠাৎ এত তাড়াতাড়ি বিয়ে হচ্ছে, কোনো প্রস্তুতি ছাড়া। ভয় লাগা, খারাপ লাগা স্বাভাবিক। তানিয়া আর অরু ঘরে বসে সাজছে। অরু সুন্দর করে লাল কালারের গাউন পরেছে, চুলের মাঝে শীতে করে চুল ছেড়ে দিয়েছে।
অরুর ওয়েবি চুলগুলো দারুণ যাচ্ছে, চোখে গাঢ় করে কাজল দিয়েছে, ঠোঁটে গাউনের সাথে ম্যাচিং করে হালকা লিপস্টিক দিয়েছে, ফর্সা চাহনিতে যা দারুণ লাগছে। বরযাত্রী আসতে আর কতক্ষণ লাগবে? কাজল পড়তে পড়তে জিজ্ঞেস করলো তানিয়া। অরু খাটে বসে হাতে পরার জন্য চুড়ি সাজছিল। তানিয়ার প্রশ্নে মুখ তুলে তাকালো। জানি না রে, বাবা বলেছেন এখনো হাতে সময় আছে। ও। দুইজন আবার নিজের কাজে মন দিল। অরু আর তানিয়া খাটে বসে আছে। অরু তানিয়াকে ইয়াররিং পরিয়ে দিচ্ছে। এমন সময় দরজায় ঢং 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 শব্দ হতেই দরজার দিকে তাকালো দুইজনে। দরজায় বাড়ির চাকর দাঁড়িয়ে আছে শামসুর মিয়া। ইনি অরুর জন্মানোর আগে থেকেই খানবাড়িতে কাজ করেছেন। শামসুর মিয়াকে দেখে অরু হাসি মুখে তার দিকে এগিয়ে গেল। শামসুর মিয়া দাঁত বের করে হাসলেন, তারপর বললেন, বড় আপাজান আপনাদের ডাকছেন। দাদিজান ডাকছেন, কোনো সমস্যা হয়েছে কি? অবাক হয়ে প্রশ্ন করলো অরু। তা তো কইতে পারছি না, আপনারা নিচে যান, আপাজানি নিজেই বলবে। বলে 1 মিনিটের জন্য দাঁড়ালো না শামসুর মিয়া, গটগট করে হেঁটে চলে গেলেন। অরু বেশ অবাক হলো। তানিয়া পাশে এসে দাঁড়িয়েছে। সে অরুর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে রে? অরু তানিয়ার দিকে তাকিয়ে বলল, দাদিজান তলব জানিয়েছেন আমাদের নিচে যেতে হবে। তানিয়ার কথা শুনে মাথা হালকা নাড়ালো। অরু আবার বলল, তোর কি হয়ে গেছে? হ্যাঁ আমি রেডি, কিন্তু তোদের ফ্যামিলির মিটিংয়ে কি আমার যাওয়া উচিত? গলার সংকোচ সম্পূর্ণ স্পষ্ট। তানিয়ার কথা শুনে অরু চোখ ছোট ছোট করে তাকালো তানিয়ার দিকে, তারপর বলল, অবশ্যই, তুই আমার বান্ধবী মানে এই পরিবারের সদস্য, তুই অবশ্যই যাবি। দাদিজান যা বলবেন তা তোরও শুনতে হবে, বুঝলি? তানিয়া অরুর কথা শুনে মিষ্টি করে হাসলো। তারপর নিজের বান্ধবীকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ বাবু। অরু তানিয়ার কথা শুনে মুখ বিকৃত করে বলল, ইস বাবু, আমাকে দেখে বাবু মনে হয় তোর? হ্যাঁ, তুই আমার জন্য জানের টুকরো, তাই আমার বাবু। আমার বিয়ে যদি আগে হয় তাহলে তোকে আমি আমার ভাসুর বা দেওরের সাথে বিয়ে দেব, আর যদি তোর বিয়ে আগে হয় তাহলে আমি তোর ভাসুর বা দেবরের সাথে বিয়ে করব। উৎফুল্লিত কণ্ঠে বলল তানিয়া। তার কথা শুনে অরু আবার মুখ বিকৃত করল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, উফ, তোরা সব কি শুরু করেছিস? কেন? আমি আবার কি করলাম? এই যে বিয়ে, প্রথমে ভাইয়া আর এখন তুই, সব আমার বিয়ের পিছনে পড়েছিস। তোদের দুইজনের বিয়ে দিতে হবে দেখছি। শেষের বলা কথাগুলো তানিয়ার কর্ণপাত হওয়া মাত্রই ওর মুখের হাসি সরে যেয়ে হাজির হলো খানিক লজ্জা। গাল দুটো কেমন যেন লাল হয়ে যাচ্ছে। তানিয়া অরুর কথা শুনে একটা ঢোক গিলতে গেল, কিন্তু তাও হলো না গেলা, গলা কেমন শুকিয়ে গেছে। ঢোকটা মাঝে যে আটকা পড়ে গিয়েছে হয়তো। তানিয়া জানালার কাছে যে দাঁড়ালো, অরু বিষয়টি লক্ষ্য করলো। মনে মনে ভাবতে লাগলো, আমি কি ভুল কিছু কথা বললাম? না, তা কিভাবে ভুল হয়? কথা বললে তো রাগ করতো তানিয়া, তা তো করেনি। তার মানে আর ভাবতে হলো না অরুর। অরুর চোখ বড় হয়ে গেল, মুখে এক অন্যরকম হাসি ফুটে উঠেছে তার। সে তানিয়ার কাছে যেয়ে গলা একদম খাদে নামিয়ে ফিসফিস করে কানে কানে বলল, ভাই, আমি যে ভাবছি সেটা নাকি? তুই কি? বাকিটুকু আর বলতে পারলো না অরু। তানিয়া অরুর দিকে ফিরে মাথা ডানে বামে জোরে জোরে নাড়াতে লাগলো। অরু তা দেখে হেসে ফেলল, তারপর বলল, তার মানে যা ভাবছি তাই, ভাইয়াকে জানাতে হবে ব্যাপারটা। অরুর কথা শুনে তানিয়ার চোখ কোঠরের থেকে বেরিয়ে আসার মতো উপক্রম হয়ে উঠল। তানিয়া চেঁচিয়ে উঠে বলতে লাগলো, এই শয়তান, না না, তোর ভাইকে কিছু বলবি না। কিন্তু কেন? কেন মানে কি? আমি প্রথম দেখায় পছন্দ করেছি বলে কি তোর ভাইয়া পছন্দ করবে নাকি? তাও কথা, বলে অরু মিটমিট করে হাসল। তানিয়া বুঝছে অরুর মাথায় কিছু চলছে। তানিয়াকে একটা ভয় ঘিরে ধরল। যদি অরু ওর ভাইকে তানিয়ার অনুভূতি সম্পর্কে জানিয়ে দেয় তাহলে কি লজ্জার ব্যাপার হবে? লোকটা কি ভাববে ওর বিষয়ে? যে নিজের বন্ধুর সাথে ঘুরতে এসে বন্ধুর ভাইয়ের ওপরে গলে পড়েছে। কি ফালতু মেয়ে বাবা। তানিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই, তুই কিন্তু কিছু বলবি না, বিষয়টা কিন্তু আমার জন্য লজ্জাজনক হবে, বুঝছিস না কেন? তানিয়ার কথা শুনে অরুণ নিজের ঠোঁট কামড়ে হাসল। তারপর চাপা গলায় বলল, সেটা দেখা যাবে, এখন চল, দাদিজান কি বলেন শুনতে হবে তো। তানিয়ার চোখে এখনো আতঙ্ক। সে ছোট করে ঢোক গিলল, তারপর মাথা নাড়িয়ে বলল, তোর ফোন নিয়েছিস? ছবি তুলব তো। তানিয়ার কথায়
অরুর মনে পড়ল ওর ফোন সকাল থেকে চার্জে। অরু মাথা নাড়িয়ে টেবিলের কাছে গেল, যে চার্জার থেকে ফোন খুলে হাতে নিল। ফোন হাতে নিতে স্ক্রিনে তাকাতেই চোখ বড় হয়ে গেল। তারপর অরু তানিয়ার দিকে তাকালো। তানিয়ার ব্যাপার কি ঘটেছে বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কি হয়েছে, কোন সমস্যা? সিয়ামের 40টা মিসড কল, তানিয়ার 14টা। ওদের তো বলতেই ভুলে গিয়েছিলাম যে আমি আর তুই যশোরে এসেছি। এখন কি ফোন করব? চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল অরু। তানিয়া তাড়াহুড়ো করে বলল, না, এখন আর ফোন করতে হবে না, শুধু একটা মেসেজ করে দে। ফোন করলে অনেক কিছু বোঝাতে বসতে হবে। তানিয়ার কথায় যুক্তি আছে। অরু সময় নষ্ট না করে ছোট করে একটা মেসেজ লিখল, আমি আর তানিয়া পার্টিতে আসতে পারবো না। আমি আর তানিয়া যশোরে এসেছি কিছু কাজে, পরশুদিন ভার্সিটিতে যেয়ে সব খুলে বলবো। মেসেজটা সেন্ড করে একটা শান্তির নিঃশ্বাস ছাড়ল অরু। তানিয়ার দিকে তাকিয়ে হাসি মুখে মুখ নিয়ে বলল, চল তাহলে। আজ কি মামার বিয়ে? মাকে প্রশ্ন করলো ইভান। বিথি ছেলেকে পাঞ্জাবি পরিয়েছিল। ছেলের প্রশ্নে ছেলের দিকে তাকিয়ে মুখে হাত স্পর্শ করে বলল, হ্যাঁ, আজ তো একমাত্র মামার বিয়ে, বাড়িতে নতুন সদস্য আসবে, তোর মামি, বলে মিষ্টি করে হাসলো বিথি। মায়ের কথায় ইভানের চোখ মুখ কুঁচকে গেল। মনে হচ্ছে তার মায়ের কথা বিন্দুমাত্র পছন্দ হয়নি। বিথি জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করল, কি হয়েছে রে, অমনভাবে তাকাচ্ছিস কেন? ইস, তুমি বললে না আমার মামি আসছে? ইভান নিজের বাচ্চা স্বরে বলল। বিথি আবার বিস্মিত স্বরে বলল, তো কি? মামি শব্দটি কত ওল্ড ফ্যাশন, তুমি বুঝতে পারছো? আমি ইভান নিজের মামার বউকে মামি বলে ডাকলে তার কি কোনো রেসপেক্ট থাকবে? ইভানের পাকামো কথা শুনে বিথির চোখ কপালে। ছেলেটা পুরো হয়েছে বাপ আর মামার মতো, একদম মাথার উপর দিয়ে যাওয়া ব্যক্তি এরা দুইজন। ইভানও সেই ক্যাটাগরির। বিথির চোখ পাকিয়ে উঠল। ইভান মায়ের চোখ পাকানো দেখলে ভয় পায়। তার উত্তেজনা সব ফানুষের মতো এক মুহূর্তে ওড়ে। তার চুপসে যাওয়া মুখের পানে তাকিয়ে বিথি কড়া গলায় বলল, তাহলে কি বলবি শুনি? শুনবা? মায়ের কথায় ইভানের উত্তেজনা আবার ফিরে এলো। বিথি ছেলের দিকে তাকে চোখ কুঁচকে বলল, শুনবো, আমি মিমি বলে ডাকবো। ছেলের কথা শুনে বিথির কান থেকে শুরু করে চোখ মুখ মুচকে গেল। মিমি? আবার কেমন করে মামিকে ডাকে কে জানে। ছেলের মাথায় এইসব আসে কোত্থেকে, সেটাই প্রশ্ন। বিথি প্রশ্ন করল, মিমি কেন? মায়ের প্রশ্নের অপেক্ষা যেন করছিল এমন ভান করে ইভান বড়দের মতো জোরে নিঃশ্বাস নিল। তারপর বলল, দেখো, মামাকে আমরা মামাই বলি, তাহলে মামার বউকে আমরা কেন মামি বলবো? সবারই তো সমান অধিকার হওয়া উচিত। মামা যেহেতু একই শব্দ দুইবার উচ্চারণ করে পাওয়া, তেমনি মামিকেও আমাদের উচিত একই শব্দ উচ্চারণ করে ডাকা। ইভান একটু বিরতি নিল। বিথি আগের মতো বিষয় নিয়ে তাকিয়ে আছে নিজের 5 বছরের পাকা ছেলের দিকে। ইভান আবার বলা শুরু করলো, মামি থেকে মা নিলে আবার সেই মামাই চলে আসছে, তাই মা ক্যান্সেল থাকলে কি মি, তাই মিকে দুইবার উচ্চারণ করে পেয়ে যাচ্ছি মামার একমাত্র বউকে মিমিকে, আর মিমি অ্যাজ নট এ ওল্ড ফ্যাশন। কথাগুলো বলা শেষ হলে ইভান বড় একটা শ্বাস ছাড়ল। বিথি গোল গোল চোখে তাকিয়ে আছে নিজের ছেলের দিকে। ছেলে যা বুঝিয়েছে তার থেকে তো ভূগোল আরো সহজ বলে মনে হচ্ছে বিথির কাছে। বিথি মুখ বিকৃত করে কিছু একটা বলতে যাবে, এমন সময় নিচে থেকে ডাক এসেছে। রাবেয়া চৌধুরীর গলা। নিচে যেতে হবে এখনই, হয়তো এখন বেরোবে। তোমাদের এখানে একত্রিত হতে বলেছি কারণ আমার একটা ইচ্ছে আছে, সেটা তোমাদের জানাবো তাই। নিজের শক্ত কণ্ঠ বললেন নৌসিন বেগম। তিনি বসে আছেন নিজের রোকিং চেয়ারে। 70 বছর নৌসিন বেগমের, কিন্তু এখনো সে আগের মতো তেজ ধরে থাকেন নিজের মধ্যে। এখনো এইবার খানবাড়িতে তার শেষ কথা। খান পরিবারের বাকিরা নৌসিন বেগমকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার মনোযোগ বাড়ির সবচেয়ে বড় সদস্যের ওপর। মোহিত সাহেব হেসে বলল, কি ইচ্ছে বলো, আমরা অবশ্যই পূরণ করব। আমার ইচ্ছা আনিকার বিয়ের আগে বাড়ির সবাই মিলে তোমার আব্বার কবর জিয়ারত করুক। ওনার খুব ইচ্ছে ছিল তার নাতি নাতনির বিয়ে দেখে যাবে, কিন্তু তা তো হলো না। আবার বললেন নৌসিন বেগম, এটা তো অবশ্যই করবো আম্মা, এতে আবার বলার কি আছে? আমাদের বাড়িতে কি কখনো আবার কবর জিয়ারত না করে শুরু হয়েছে কিছু? সবার মাঝের থেকে অরুর ছোট চাচা বলে উঠলেন। সবে অরুর
ছোট চাচার কথা একমত জানালো। ঠিক হলো, বাড়ির প্রত্যেক সদস্য বাড়ির পিছনের দিকে যাবে যেখানে রবিউল সাহেবের কবর রয়েছে। আধা ঘন্টার মধ্যে আনিকাকে নিয়ে বাড়ির সবাই পিছনে রবিউল সাহেবের কবরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ইস, দাদা জিয়ান যদি আজ থাকতো। হঠাৎ মনের কোঠরে রবিউল সাহেবের না থাকার অস্তিত্ব টের পেল। অরুসহ বাড়ির সবাই মোনাজাত করতে চোখ বন্ধ করলো। শুধু করলেন না, নৌসিন বেগমের চোখ বন্ধ হলো না। এক দৃষ্টি তাকিয়ে রইল নিজের স্বামীর কবরের দিকে। তার চোখের কোণে এসে জমা হচ্ছে বিন্দু বিন্দু অশ্রুর। এর কারণ কি সে নিজেও জানে না। বিকেল, আকাশের বুকে সাদা মেঘগুলো কেমন কালো হয়ে পড়েছে। দুপুর পর্যন্ত কি সুন্দর সাদা মেঘগুলো তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। এদিকে সেদিকে হঠাৎ তার চাহনিতে এহেন পরিবর্তন অরুরও বিষণ্ণ করে তুলল। রুদ্ররা যে কোনো সময় চলে আসতে পারে, তাই শেষ মুহূর্তের সবকিছু আর একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বাড়ির সবাই। ছোট করে হলেও খান পরিবারের নিখা বলে কথা, একটা জিনিসও এদিক থেকে ওদিক হতে দেয়া যাবে না। এত ছুটাছুটির মধ্যে সবার মাথায় একটা দুশ্চিন্তা ঘুরছে। আনিকার শরীর হঠাৎ খারাপ হয়ে পড়েছে। আনিকার মাথা ভীষণ ব্যথা করছে, মাথা ঘুরছে। তাই তাকে ধরে তার রুমে নিয়ে গিয়েছে। যতক্ষণ বর আসবে না ততক্ষণ পর্যন্ত সে রুমে রেস্ট নিবে। অরু আর তানিয়া ওর সাথে রুমে থাকতে চেয়েছিল, কিন্তু আনিকা থাকতে দেয়নি। সে বলেছে, তোরা থাকলে আমার আর রেস্ট নেওয়া হবে না, তোদের সাথে গল্পই করে যাব, তাই বলছি তোদের এখানে থাকার দরকার নেই। তোরা দুটো নিচে যে চাচি আর মাকে হেল্প কর। অরু আনিকার কথার প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু তানিয়া থামিয়ে ওকে বাইরে নিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে প্রতিবাদ করে ঝগড়া করার কোনো দরকার নেই। চৌধুরী বাড়ির থেকে 3টা গাড়ি বেরিয়েছে যশোরের উদ্দেশ্যে। গাড়ি তেমনভাবে সাজানো হয়নি, দেখে কেউ বলবে না এটি বিয়ের গাড়ি। কালো রঙের 3টি এসইউভি গাড়ি। প্রথমটিতে রয়েছেন রাবেয়া চৌধুরী আর আদনান চৌধুরী। মাঝখানটায় রয়েছে বিথি, ইভান আর রুদ্র। তৃতীয় এবং সর্বশেষ গাড়িতে রয়েছে চৌধুরী বাড়ির নতুন বউয়ের জন্য নানা উপহার আর তথ্য। রুদ্র সাদা রঙের একটা শেরওয়ানি পরেছে, যেখানে গোল্ডেন কালারের অতি সূক্ষ্ম কাজ করা। গাড়িতে এক ধরনের দম আটকা পরিস্থিতি রয়েছে। গাড়ি চলছে নিজের গতিতে, কিন্তু গাড়িতে একটা মানুষও কথা বলছে না। কেউ বলবে না গাড়িতে ড্রাইভার সহ আরও 3 প্রাণ রয়েছে। ইভানও চুপচাপ, তার মামাকে এমনভাবে দেখে সেও কোনো কথা বলছে না। বিথি তো বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তেমন কথা বলছে না। সে জানে তার ভাইয়ের রাগ জমিয়ে রাখার বিষয়। এই রাগ ফাটবে, কবে ফাটবে কেউ জানে না, কিন্তু এই রাগ যেদিন বেরিয়ে আসবে সেদিন হয়তো চৌধুরী বাড়িতে কিয়ামত এসে হাজির হবে। বিথি ভীষণভাবে ভয়ে আছে। ইমাম সাহেব এসেছেন একটু আগে, তাকে বসতে দিয়ে তার জন্য নাস্তা পানি দিয়েছেন খাদিজা বেগম। এখন শুধু অপেক্ষা বর আসার। খানবাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছে 3টি এসইউভি। শামসুর মিয়া বাড়ির বাইরে রুদ্রদের জন্য অপেক্ষা করছিল। গাড়ি এসে থামাতে দেখে একটু ইতস্তত করে চেঁচিয়ে উঠল, আইসা পড়েছে, আমার বড়মণির বর আইসা পড়েছে। অন্দরমহলে এই কথা আসতেই মুহিত সাহেব, অরুর ছোট চাচা আর অরিন বাইরে আসলো। আর খাদিজা বেগম আর অরুর ছোট চাচিমণি রেডি হলেন মিষ্টি নিয়ে, যাতে নতুন জামাইয়ের মিষ্টি মুখ করে ভিতরে আসতে পারে। গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়েছে। মুহিত সাহেব আর অরুর চাচা তাদের নামতে দেখে আদনান চৌধুরীর কাছে গেলেন। অরিন সদর দরজার মুখে দাঁড়িয়ে রইল। আদনান চৌধুরী একে একে 2 ভাইকে জড়িয়ে শুভেচ্ছা বিনিময় করলেন। রাবেয়া চৌধুরী পাশে দাঁড়িয়েছিলেন, তাকে দেখে হাসেন 2 ভাই। রাবেয়া চৌধুরীর প্রতি উত্তরে হাসলেন। বিথিদের গাড়ি থেকে 3 জন নেমে পড়েছে। চৌধুরী পরিবারকে নিয়ে এসে দাঁড়ালো সদর দরজার সামনে। এই মুহূর্তে রুদ্র আর অরিনের এক মুহূর্তের জন্য চোখাচোখি হলো। 2 জন চল শক্ত হয়ে উঠল। চোখের দৃষ্টি অন্যরকম। অরিন বাঁকা হাসি হাসল, হাসিতে এক বিদ্রুপ ছিল। রুদ্র তা দেখে নিজে হেসে উঠল। এইসব কিছু হলো বাকিদের চোখের আড়ালে। খাদিজা বেগম রুদ্রকে মিষ্টি খাইয়ে ভিতরে প্রবেশ করালেন। তাদের নিয়ে বসানো হলো ড্রয়িং রুমে, যেখানে বিয়ের সকল ব্যবস্থা করা হয়েছে। অরু এইসবের থেকে বেশ দূরে দাঁড়িয়েছিল, এতটা দূরে যেখান থেকে সে রুদ্রকে দেখতে পারবে কিন্তু ছুটতে পারবে না। তানিয়া পাশে দাঁড়িয়ে অরুর দিকে তাকিয়ে রয়েছে। তার মাথায় অরুর অনুভূতির কথা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কেমন একটা মেয়ে এত সুন্দরভাবে নিজের অনুভূতিগুলো অন্যের চক্ষু আড়ালে লুকিয়ে রাখে।
একটু পরে নিকাহ শুরু হবে। ইমাম সাহেব রুদ্র আর আনিকার নাম ধরে ডাকবেন। তাদেরকে আজীবনের জন্য একটি পবিত্র সম্পর্ককে আবদ্ধ করে দিবে। মেয়েকে নিয়ে আসুন, আদেশ করলেন ইমাম সাহেব। বিয়ের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। ড্রয়িং রুমের মাঝখানে সোফার একদম কোনায় রুদ্র বসে রয়েছে। তার মুখের চাহনি কঠিন, তার দৃষ্টি বিয়ের রেজিস্টার খাতার ওপর। এই খাতায় লিখতে হবে নিজের নাম, পাশে লেখা থাকবে তার জীবনসঙ্গীর নাম। আদৌ কি তাই? ইমাম সাহেবের কথা শুনেই খাদিজা বেগম আর অরুর ছোট চাচিমণি তৎপর হয়ে উঠলেন। অরু আর তানিয়া দরজার কাছে দাঁড়িয়ে আছে। খাদিজা বেগম এদিক সেদিক তাকালেও কাউকে না পেয়ে পিছনে ফিরে অরুর উপর দৃষ্টি পড়ল। সঙ্গে সঙ্গে খাদিজা বেগমের চেহারায় শান্তির রেশ পাওয়া গেল। তিনি বলে উঠলেন, অরু, মা যা, আনিকাকে নিয়ে আয়। অরু কোনো এক চিন্তে মগ্ন ছিল। মায়ের ডাক আর পাশ থেকে তানিয়ার ধাক্কা পাওয়া মাত্রই বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। তার চাহনি দেখে বোঝা যাচ্ছে সে খাদিজা বেগমের একটা কথাও শোনেনি। তানিয়া পাশ থেকে ফিসফিস করে উঠল, তোকে আনিকা আপুকে নিয়ে আসতে বলেছে আন্টি। কথা শুনে অরু সামনে তাকে খাদিজা বেগম সহ সবার উদ্দেশ্যে মাথা নাড়িয়ে বলল, আমি এক্ষুনি আপুকে নিয়ে আসছি। অরুর গলা রুদ্রের কানে যাওয়া মাত্রই সে সামনে তাকালো। না, কেউ নেই। অরু চলে গেছে। গলাটা রুদ্রের কেমন চেনা চেনা লাগলো, কিন্তু কার গলা তা ঠিক ঠাহর করতে পারল না। ঠাহর করার মতো পরিস্থিতিতে সে নেই। সে আর এই বিষয়ে মাথা ঘামালো না। তার মাথা ঝিমঝিম করছে, গলা শিরা স্পষ্ট ভেসে উঠেছে। বিথি সেই দিকে তাকিয়ে আতকে উঠল। সে ছোট ঢোক গিলে ভাইয়ের কানের কাছে এসে ফিসফিস করে বলল, একটু শান্ত হ ভাইয়া, এমনভাবে রাগ চেপে রাখলে তো যে কেউ বুঝে যাবে তোর এই বিয়েতে মত নেই। বোনের কথা রুদ্রের কর্ণে পৌঁছানোর মাত্রই সে আর চোখে বিথির দিকে তাকালো। তার হাতের তালু বন্ধ হয়ে গেছে। বিথি বিস্ফোরিত চোখে সোজা হয়ে দাঁড়ালো। এখন কিছু না বলাই ভালো। অরু দৌড়ে উপরে গেল। সিঁড়িতে প্রায় পড়ে যাচ্ছিল অরু। খুব কষ্টে নিজেকে বাঁচিয়েছে। সে উপরে এসে একটু দম নিল। তারপর এক মুহূর্তের জন্য দেরি না করে আনিকার ঘরের দিকে পা বাড়ালো। দরজার সামনে এসে আনিকার নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া আসলো না ভিতর থেকে। অরু অবাক হলো একটু। ঘুমিয়ে পড়লো নাকি? বেশি কিছু না ভেবে সে দরজায় ধাক্কা দিল। দরজায় ধাক্কা দিতে দরজা খুলে গেল। অরু ভুরু কুচকে ভিতরে ঢুকলো। ঘরের চারদিকে তাকালো, আনিকা কোথাও নেই। অদ্ভুত, আপু গেল কই? নিজের মনে বিড়বিড় করে বলল অরু। অরু একবার ওয়াশরুমে যেয়ে দেখলো না, নেই। অরুর মন কেমন যেন করে উঠল। সে গলা ছেড়ে হাঁক ছাড়ল, আপু কোথায় তুমি? পাত্রপক্ষ চলে এসেছে। সবাই কথাগুলো বলতে যেয়ে সামনের টেবিলের ওপর চোখ পড়তেই অরু স্তব্ধ হয়ে গেল। টেবিলের ওপর একটা চিঠি, অরুর অতি পরিচিত হ্যান্ডরাইটিং, আনিকার হাতের লেখা। অরু কাঁপা কাঁপা হাতে টেবিলের ওপর থেকে চিঠি তুলে নিল। অরুর গলা শুকিয়ে আসছে। এই চিঠিতে কি লেখা থাকতে পারে তা অরু অনুমান করতে পারছে। অরু ঢোক গিলে চিঠিটা পড়া শুরু করলো। এই চিঠিটা এখন কে বা কারা পড়ছে তা আমি জানি না, কিন্তু এতটুকু জানি, আমাকে দেখতে না পেয়ে আর এই চিঠিটা দেখতে পেরেই বুঝতে পেরেছ আমি বাড়িতে নাই আর এই বিয়েতে আসছি না। আমি জানি আমার এই সিদ্ধান্তে তোমাদের ওপর আর খানবাড়ির সবার সম্মানহানি হবে, কিন্তু আমার যে কিছু করার ছিল না। বাবা, তুমি যে আমার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দিবে না, কারণ সে ভালো চাকরি করে না, কিন্তু আমি যে তাকেই ভালোবাসি, তাকে ছাড়ার কাউকে নিজের পাশে নিজের স্বামীর অধিকারে বসতে দিতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও, আমি নিরুপায়, আমি তাকে ভালোবাসি। আর আমার বিশ্বাস একদিন মাথা উঁচু করে বাবাকে ভুল প্রমাণ করে ওই বাড়িতে ফিরব ইনশাল্লাহ। ইতি তোমাদের আনিকা মেহজাবিন। চিঠি পড়া শেষ হয়েছে অরুর। সে আতকে উঠল। খান পরিবারের সম্মানের কথা ভেবে দাদিজান হার্টের পেশেন্ট, এই খবর তার কানে গেলে কি হবে তা অরু কল্পনাতেও আনতে পারছে না। কিন্তু কিছু করার নেই। সে যে নিরুপায়, এই চিঠি পরিবারের লোকের হাতে তুলে দিতেই হবে। সবাই নিচে অপেক্ষা করছে কখন অরু আনিকাকে নিয়ে আসবে। সেই কখন গেছে উপরে আনিকাকে আনতে, এখনো আসলো না। কি আবার হলো? আনিকা কি আবার বিয়ের জন্য শেষ মুহূর্তে মেকআপ করতে বসলো নাকি? তাহলে তো বেশ ঝামেলা হবে ব্যাপারটা। অরিন ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে চুপ করে। তার দৃষ্টি সোফায় বসে থাকা সাদা শেরওয়ানি পরিহিত রুদ্রের ওপর। চোখের চাহনি কঠিন। সে দাঁতে দাঁত চেপে সোয়াল শক্ত করে উঠেছে। রুদ্র অবশ্য সবকিছুই দেখল,
কিছুই তার চোখের আড়াল হলো না। পুরনো বন্ধুত্ব ভুল বললাম হয়তো, পুরনো শত্রুতা, দুজনের দৃষ্টিতে তিরস্কার স্পষ্ট। ঘরে উপস্থিত লোকেরা থেকে থেকে নিজের হাতঘড়ি বা মুঠো ফোনের স্ক্রিনের দিকে চাইছে। সময় পেরিয়ে যাচ্ছে, কি অদ্ভুত আসছে না কেন? সবার মনে একই প্রশ্ন ধেয়ে বেড়াচ্ছে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে প্রবেশ করল অরু। কিন্তু অবাক করার বিষয়, আনিকা কোথায়? ওকে তো দেখা যাচ্ছে না। ইতিমধ্যে ঘরের মধ্যে ফিসফিস চালু হয়ে গিয়েছে। অরুকে ঘরে একা প্রবেশ করতে দেখে অরুর ছোট চাচিমণি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর প্রায় দৌড়ে অরুর কাছে গেল। অরু একদম দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সবার উৎকণ্ঠায় ধীরে ধীরে বেড়ে উঠছে। আর এই দিকে রুদ্রের হাতের মুঠো আরও বেশি শক্ত হয়ে উঠেছে, যার অর্থ সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নিজের ইমোশনের ওপর কন্ট্রোল রাখার বৃথা চেষ্টা। অরুর ছোট চাচিমণি একটা ঢোক গিলে শুকনো গলায় বলল, অরু, মা, আনিকা কোথায়? ওকে নিয়ে আসতে উপরে গিয়েছিলি না? ছোট চাচার কথা কানে আসা মাত্রই মুখ তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। তার গলার ষড়যন্ত্র কেমন যেন অকেজ হয়ে গেছে। গলা থেকে কোনো প্রকার শব্দ বের হওয়ার উপক্রম নেই। সে কি না কি বলে কাপা কাপা বাম হাতে চিঠিটা তার ছোট চাচিমণির দিকে বাড়িয়ে দিল। অরু ঘামছে। এই শীতে কেউ এমনভাবে ঘামতে পারে তা অরুকে না দেখলে জানাই যেত না। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। অরুর ছোট চাচিমণি অবাক চাহনিতে অরুর চোখের দিকে তাকালো। অরুর চোখ যেন ওর ছোট চাচি পড়তে পারল। এক মুহূর্তের জন্য পিছনে ছিটকে আসলো ছোট চাচিমণি। তার চোখে বিস্ফোরিত চাহনি। সবাই তার দিকে এগিয়ে আসলো। খাদিজা বেগম এসে সঙ্গে সঙ্গে অরুর ছোট চাচিমণিকে ধরল। তারপর কঠিন কণ্ঠে শুধালো, তুই কি বোবা হয়ে গেছিস অরু? কথা বলছিস না কেন? ওই চিঠিতে কি আছে? অরু কেঁপে উঠল। রুদ্র সামনের দিকে তাকালো। সেই মেয়ে, কি নাম যেন? অরুণিমা ইফতি। নিজের অজান্তে মুখ থেকে নামটি বেরিয়ে এলো। অরুর পাশে ওর ভাই অরিন আর তানিয়া এসে দাঁড়িয়েছে। অরিন পাশে এসে দাঁড়িয়ে অরুর হাত থেকে বাস পাখির মতো ছো মেরে নিল হাতে থাকা চিঠিটা। তানিয়া অরুকে ধরল। ধরা মাত্রই বড় বড় দৃষ্টিতে অরুর দিকে তাকালো। মেয়ে রীতিমতো কাঁপছে, সাথে ঘামছে। কি আছে ওই চিঠিতে? অরিন চিঠি পড়েছে এবং সবাইকে পড়ে শুনিয়েছে। পুরো ঘর নিস্তব্ধতা বিরাজ করছে। ঘরে একমাত্র দেয়াল টাঙানো, দেয়াল ঘরের শব্দ ছাড়া আর কিছুই শব্দ শোনা যাচ্ছে না এই ঘরতে। কি অদ্ভুত, কিছুক্ষণ আগেও যে বাড়িতে বিয়ের হইচই পড়েছিল সেই বাড়ি এখন হাহাকার করছে। সবাই বসে পড়েছে নিজ নিজ অবস্থানে। সবাই বাড়ির বড় সদস্যদের দিকে তাকালো। কোনো রকম বিচলিত ভাব নেই নৌসিন বেগমের মধ্যে। কি অদ্ভুতভাবে আগের মতোই বসে সবার দিকে তাকাচ্ছে। অরুর ছোট চাচিমণি কান্নায় ভেঙে পড়লেন। মোহিত সাহেব আর অরুর ছোট চাচা পাড়া তো দূরে থাক, বাড়ির মানুষের দিকে কিভাবে তাকাবেন বুঝতে পারছেন না। এমন পরিস্থিতির শিকার খান পরিবারের লোকেরা কখনো হয়নি। আজ বাড়ির বড় মেয়ের জন্য এমন পরিস্থিতিতে পড়তে হবে সেটা স্বপ্নেও ভাবেনি তারা। রাবেয়া চৌধুরী, আদনান চৌধুরী আর বিথি তিনজনই শিহরিত। কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারছে না। রুদ্রের কোনো ভাবান্তর নেই। সে আগের মতোই ভাবলেশীন মুখে বসে আছে রেজিস্টারের দিকে চেয়ে। অরুর ছোট চাচা আস্তে আস্তে আদনান সাহেবের দিকে অগ্রসর হলেন। হাত জোর করে দাঁড়ালেন আদনান চৌধুরীর সামনে। আদনান চৌধুরী উঠে দাঁড়ালেন। তিনি কি করবেন বুঝতে পারছেন না। তিনি অরুর ছোট চাচাকে হাত জোর করতে তার হাত ধরা মাত্রই ছোট চাচা মাথা নাড়িয়ে উঠলেন, যার অর্থ আমাকে আটকাবেন না। তিনি নিজের ভেজা কণ্ঠে বললেন, মাফ করবেন চৌধুরী সাহেব, আমার মেয়ের জন্য যে এমন দিন দেখতে হবে তা কখনো বুঝতে পারিনি। আমাদের সম্মান তো গেছেই ধুলোয় মিশে। আমাদের জন্য আপনাদের সম্মানহানি হলো, ক্ষমা করবেন। ছোট চাচার গলা কাঁপছে। আদনান সাহেব এই দিকে ওদিকে তাকে বলল, আপনি ক্ষমা চাইবেন? পরিস্থিতি এমন হয়েছে, আপনার এতে কি করার আছে? আছে। স্থির এবং কঠিন গলা ভেসে এলো। এক মুহূর্তের জন্য সবাই মোহিত খানের দিকে তাকালো। তিনি বজ্র কণ্ঠে বললেন, আমরা যেহেতু কথা দিয়েছি যে মেয়ে আমরা দেব, তার মানে আমরা আমাদের কথা রাখব। এই বাড়ি থেকে বিদের কান্না হবে। মোহিত সাহেবের কথা সবার মাথার উপর দিয়ে গেল। কি বলতে চাচ্ছেন উনি? অরিন বিস্ফোরিত চোখে তাকিয়ে বাবার দিকে এগিয়ে আসলো। তার মনের কোথাও যেন একটা ছেদ করে উঠেছে। সে বাবার দিকে তাকিয়ে নাসূচক মাথা নাড়ালো। মোহিত সাহেব হাসলেন, তারপর ছেলের কাঁধে হাত রেখে
আদনান চৌধুরীর দিকে তাকালো, আবার বললেন, অরিনের মা, অরুকে তৈরি করো, অরু বিয়েতে বসবে। মোহিত সাহেবের কথা কানে আসতে বাবার দিকে তাকিয়ে কেঁপে উঠল, তার চোখে ভেসে উঠল। মোহিত সাহেবের কথা কানে ভেসে আসতে বাবার দিকে তাকিয়ে কেঁপে উঠল, তার চোখ ভেসে উঠল। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকছে সে। তানিয়া ওকে শক্ত করে জড়িয়ে ধরল। ছেড়ে দিলে ওর পড়ে যাবে, ওর সম্পূর্ণ ভার এখন তানিয়ার ওপর। ঘরে প্রায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মোহিত সাহেবের দিকে। ছোট চাচি কান্না থামিয়ে সোজা হয়ে বসেছে। খাদিজা বেগম স্বামীর কথা শুনে অদ্ভুতভাবে তার দিকে চেয়ে আছে। বাড়ির সম্মান বাঁচাতে ছোট প্রাণকে বলি দেবে তার স্বামী, তার মেয়ের বলি হবে। ভাবতে পারছে না সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলার মতো শক্তি খুঁজে পাচ্ছে না। অসম্ভব। বাবা, আমি ওর বোনকে বলির পাঠা হতে দেব না। ও কি কোনো মেশিন যে একটা নষ্ট হয়ে গেছে তো আর একটা দিয়ে দাও? এক্সচেঞ্জ অফারের মতো। বাবার চোখে চোখ রেখে কথাগুলো বলল অরিন, গলা গম্ভীর, চোখ তীক্ষ্ণ। চোখ লাল হয়ে উঠেছে। মোহিত সাহেব ছেলের কথা শুনে রাগে ফেটে পড়লেন। তুমি যা বলছো না তার মধ্যে পড়ো না অরিন, এটা খান পরিবারের সম্মানের বিষয়, আমি এতে আপোষ করতে দেব না। তাই বলে নিজের মেয়ের বলিদান দেবে? হয়তো আমি বুঝি না কিছু, কিন্তু এতটুকু বুঝি আমার বোনের বিয়ে এই আব্রাহাম চৌধুরী রুদ্রের সাথে হবে না। এইটা আমার শেষ কথা। অরিনের কথা শেষ হতেই একটা ঠাস করে শব্দে পুরো ঘর কেঁপে উঠল। মোহিত সাহেব মেরেছেন অরিনকে। অরিন গালে হাত দিয়ে বাবার দিকে তিরস্কারের চাহনিতে তাকিয়ে বলল, মেরে ফেলো, কিন্তু আমি আমার বোনের বিয়ে এই ছেলের সাথে হতে দেব না। আমার বোনের জীবন নরক হতে দেব না আমি। চুপ, আর একটা কথাও না, বেয়াদব ছেলে। মেহমানদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? একটা কথাও আর শুনবো না। তুমি কেন বসে আছো? অরুকে তৈরি করতে বলেছি আমি। শেষের কথাটা খাদিজা বেগমের উদ্দেশ্যে বলল মোহিত সাহেব। খাদিজা বেগমের চোখের থেকে অশ্রু অঝরে গড়িয়ে পড়ছে। কেমন অমঙ্গলের দিন! আজকের দিনের জন্য পুরো একটা পরিবারের মানুষ তছনছ হয়ে গেল। মোহিত সাহেব খাদিজা বেগমকে বসে থাকতে দেখে আবারও বজ্র কণ্ঠে বলল, কি হলো? যাও। খাদিজা বেগম এইবার আর সময় নষ্ট করলেন না, উঠে দাঁড়ালেন, সাথে সাথে অরুর দিকে অগ্রসর হলেন। অরুর সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়েছে, তার মধ্যে কথা বলা শক্তিটুকু নাই। মাকে এগিয়ে আসতে দেখে প্রায় কেঁদেই ফেলল অরু। তানিয়ার চোখ দিয়েও পানি বেরোচ্ছে। কি থেকে কি হয়ে গেল? মায়ের দিকে তাকে ফুপিয়ে উঠল অরু, কাঁপা কণ্ঠে বলল, আমি বিয়ে করব না মা। খাদিজা বেগমের হাতে কিছু নেই। কেন যে মেয়েকে ডাকতে গেল এই বিয়ের জন্য? ঢাকায় থাকলে এত কিছু হতো না, সব ওনার ভুল। তিনি অসহায় দৃষ্টিতে তাকালো মেয়ের দিকে। অরু সেই দিকে তাকাতে বুঝতে পারল সব শেষ, কিছু করার নেই। খাদিজা বেগম অরুকে নিয়ে ভিতরের ঘরে গেল। অরিন সেই দিকে যাচ্ছিল। মোহিত সাহেব তার হাত খপ করে ধরে তার দিকে তাকে নাসূচক মাথা নাড়ল। অর্থ, না, তুমি পিছনে যাবে না। অরিনের চোখ রাগে ফেটে পড়ছে। তার পরিবার তার বোনের বড় শক্ত হয়ে দাঁড়িয়েছে, এটা যদি জানতো তাহলে কখনোই বোনকে এই বাড়িতে পা রাখতে দিত না। এত রাগ কিসের অরিন? হঠাৎ একটা রাশভারী কণ্ঠ ভেসে আসতেই সবাই তাকালো রুদ্রের দিকে। পুরো ঘটনার মধ্যে এইমাত্র কথা বলল রুদ্র। চোখ এখনো রেজিস্টারে আবদ্ধ। মাথা হালকা নিচু করে অরিনের দিকে তাকালো। অরিন ওর দিকে তাকিয়ে হালকা এগিয়ে এসে রাগান্বিত স্বরে বলল, এত রাগ কিসের? সিরিয়াসলি তুই এটা জিজ্ঞেস করছিস? তোর কি? তোর তো মজার লাগছে তাই না? শান্তি লাগছে। শান্তি লাগছে কিনা জানি না, কিন্তু মজা হচ্ছে। সবচেয়ে বেশি মজা তো আমার হচ্ছে, আর সেটা তোরা করছিস। প্রথমে তুই, তারপর তোর ওই সো কল্ড কাজিন, এখন তোর বোন। সবাই মিলে আমার মজা তুলছিস। উঠে দাঁড়ালো রুদ্র। চোখে চোখ রেখে কথা বলল রুদ্র। অরিনের হাত মুঠো বন্ধ হয়ে গেল। সবাই ভয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কিছু একটা হয়ে যাবে মনে হচ্ছে। দুইজনকে আগে থেকে চেনে। মা, আমি বিয়ে করব না, তুমি বাবাকে বোঝাও। কাঁদতে কাঁদতে বলল অরু। খাদিজা বেগম কান্না থামিয়ে দিয়েছেন। সত্যি বলতে পানি শুকিয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তিনি মেয়ের দিকে তাকাচ্ছেও না। ও মা, কিছু বলো, আমি বিয়ে করব না। আমার হাতে কিছু নেই অরু, বিয়ে করতে হবে, এটা খান পরিবারের সম্মানের ব্যাপার। আর ছেলে তো ভালো, সমস্যা হবে না। মা, চুপ, আর একটা কথাও না, বলে মেয়েকে শাড়ি পরিয়ে দিতে ব্যস্ত হলেন। অরু কিছু বুঝতে পারছে না, একদিনে পুরো পৃথিবী কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে।
অরুকে নিয়ে আসা হয়েছে ঘরে। খাদিজা বেগম নিজের বিয়ের সময়ের বেনারসি পরিয়েছেন। অরু ভীষণ ক্লান্ত। তার এখন একটা কাঁধের প্রয়োজন নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু কার কাঁধে? এখনো কেউ তার আপন নেই এখানে। নৌসিন বেগম উঠে এসে দাঁড়ালেন অরুর সামনে। অরুর মাথা নিচু করা, চোখের থেকে পানি টপ টপ করে পড়ছে নিচে। অরিন বেরিয়ে গেছে বাড়ি থেকে। বোনের বিয়ে, তাও তার সবচেয়ে বড় শত্রুর সাথে, অসম্ভব। সে কিছুতে মানতে পারছে না, তাই বেরিয়ে গেছে খানবাড়ি থেকে। কারণ নজর আমার নাতনির গায়ে এক ফোঁটা আঁচড় যেন কাটতে না পারে। বলেই ফু করে দোয়া করে দিল অরুর মাথায়। অরু ভেজা দৃষ্টিতে মাথা উঁচু করে তাকালো দাদিজানের দিকে। নৌসিন বেগম সেই দৃষ্টির দিকে তাকালো না। সে আবার নিজের স্থানে ফিরে গেল। ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে মনে মনে কিছু বিড়বিড় করতে লাগলো। অরুকে রুদ্রের পাশে বসিয়েছে। রুদ্র এখনো পর্যন্ত ওর দিকে তাকায়নি। অরু স্তব্ধ হয়ে বসে আছে। কেমন যেন নিজেকে পাথর পাথর লাগছে। কাউকে ভালো লাগছে না, সবাইকে নিজের শত্রু মনে হচ্ছে। এই পুরো পৃথিবীকে নিজের বিপক্ষে অবস্থান করতে দেখছে বলে মনে হচ্ছে তার। নিকা কি তাহলে শুরু করতে পারি? ইমাম সাহেব ইতস্ততা করে বলল। মুহিত সাহেব আগের কঠিন চাহনি বজায় রেখে বলল, করুন। আব্রাহাম চৌধুরী, রুদ্র, আপনি কি 25 লক্ষ দেনমোহর দিয়ে অরুণিমা ইফতিকে বিয়েতে রাজি? তাহলে 3 বার কবুল বলুন। রুদ্র কথাটা কেন জানি হাসি হাসল। বাঁকা হেসে অরুর দিকে তাকালো। অরু পাথর হয়ে বসে আছে। অরুর দিকে তাকিয়ে বলল, কবুল, কবুল, কবুল। রুদ্র উঠে দাঁড়িয়েছে। সবেমাত্র রেজিস্টারে নিজের নাম লিখছে দুইজনে। তারা ধর্মের মতে আইনের চোখে বিবাহিত। রুদ্রকে উঠে দাঁড়াতে দেখে সবাই একটু অবাক হলো। রুদ্রের মুখ হঠাৎ লাল হয়ে উঠেছে, চোখে এক আগুন দৃষ্টি। অরু একবার বসে থাকা অবস্থায় তার দিকে তাকালো। তার চোখে ক্লান্তি স্পষ্ট। তাকে আবার মাথায় নিচু করে নিল। পুরো ঘরে কেমন স্তব্ধতা কাজ করছে। কেউ কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। রুদ্র ঘরের সবার দিকে তাকালেন। তারপর অরুর দিকে আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওঠো। গলা একদম দৃঢ়। অরুর সাথে সাথে তার দিকে তাকায়। অরুর তাকানো দেখে আবার একইভাবে রুদ্র বলল, কি হলো, কথা কানে যায় না? উঠতে বলেছি আমি। অরুর সব বোধ বুদ্ধি লোপ পেয়েছে। সে কিছু বুঝতে পারছে না কি করবে। আগের মতো তাকিয়ে থাকলো রুদ্রের দিকে। রুদ্রের কড়া দৃষ্টিতে যেন ভয় হচ্ছে না অরুর। বাবা, মোহিত সাহেব কিছু একটা বলতে যাচ্ছিলেন। রুদ্র তার দিকে তাকানো মাত্রই থেমে গেলেন। রুদ্র এইবার আর কিছু না বলে অরুর হাত ধরে দাঁড় করিয়ে দিল। হাত শক্ত করে ধরেছে রুদ্র। অরু ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু রুদ্রের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই বিস্মিত দৃষ্টিতে তাকালো। রাবেয়া চৌধুরী ভর্ত কণ্ঠে বলে উঠলেন, রুদ্র, কি করছিস? ছাড় ওর হাত, মেয়েটা ব্যথা পাচ্ছে। থামো, মায়ের উদ্দেশ্য করে কঠিন গলায় বলল রুদ্র। দৃষ্টি তার আবদ্ধ অরুর ছটফটানির দিকে। হাতে ভীষণ লাগছে তার। মেয়ের এমন অবস্থা দেখে খাদিজা বেগমের প্রাণ কেঁদে উঠল। তিনি অসহায় দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন। স্বামী মেয়ের দিকে তাকিয়ে আসছেন। চোখের কোণে পানি ঝলক দেখা যাচ্ছে। রুদ্র বাঁকা হেসে আবার বলল, অনেক হয়েছে, যা বলেছ তাই শুনেছি। বিয়ে করতে বলেছ, করেছি। কিন্তু আমার যে আজ মজা এই খানবাড়ি তুলল, সেটা আমি মানতে পারবো না। এর হিসাব তো আমি তুলে ছাড়ব। আমার পক্ষে এই বাড়িতে থাকা এক মুহূর্তের জন্য সম্ভব নয় বলে অরুর হাত আরো শক্ত করে ধরে বাইরের দিকে গেল। অরু প্রায় চেঁচিয়ে উঠল। তার চোখের থেকে পানি বের হচ্ছে। সবাই তাকিয়ে থাকলো। সবকিছু এত তাড়াতাড়ি হলো যে কি করবে বুঝে উঠতে পারল না। রুদ্র অরুর হাত ছাড়েনি এখনো, কিন্তু আগের মতো শক্ত করে ধরেনি। বাঁধন এখন হালকা। অরুর চোখের কাজল লেপটে গিয়েছে, চুলগুলো এলোমেলো, মাথার ঘোমটা পড়ে গিয়েছে। রুদ্র আর অরুকে বাইরে আসতে দেখে গাড়ির ড্রাইভার দৌড়ে এসে ওদের সামনে দাঁড়ালো। পাশের কোনো চায়ের দোকানে ছিল সে। তিনি হাঁপাতে হাঁপাতে রুদ্রকে বলল, স্যার, এখন কি রওনা হবেন? রুদ্র একবার অরুর দিকে তাকালো, তারপর বলল, যাব। গাড়ির চাবি দাও। ড্রাইভার অবাক হয়ে তাকালো রুদ্রের দিকে। অমন তাকাতে রুদ্র চোখ ছোট ছোট করে ড্রাইভারের দিকে গম্ভীর কণ্ঠে বলল, কি হলো? গাড়ির চাবি দিতে বলেছি। কিন্তু বাক্য আর শেষ করতে পারল না। রুদ্রের চোখ মুখের চাহনি আবার কঠিন হতে শুরু করলো। চাবি। ড্রাইভার এইবার আর কিছু বলল না, সোজা নিজের প্যান্টের পকেট থেকে গাড়ির চাবি বের করে রুদ্রের হাতে দিল। রুদ্র চাবি নিয়ে সোজা গাড়ির পেছনে চলে গেল অরুকে নিয়ে। অরু কোনো বাক্য ব্যয় না করে সোজা রুদ্রের সাথে হেঁটে গেল। গাড়িতে ওঠো।
গাড়ির দরজা খুলে অরুকে বলল। অরু কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা বলার চেষ্টা করছিল, তখন রুদ্র আবার বলে উঠল, একটাও কথা না? যদি সারা জীবন বরের বাড়িতে যেতে না চাও তাহলে এখানেই দাঁড়িয়ে থাকো, তাতে আমার কোনো সমস্যা নেই। আর যদি যেতে চাও উঠে পড়ো। অরু ছলছল নয়নে তাকালো রুদ্রের দিকে। কথাগুলো বলতে কি একটুও বাঁচছে না লোকটার? এতক্ষণ কিছু বুঝুক আর না বুঝুক, এটা খুব ভালো করে বুঝেছে রুদ্রের মন গলানো সহজ নয়। ও আর সময় নষ্ট না করে গাড়িতে উঠে বসলো। ভিতরটা তার ছারখার হয়ে যাচ্ছে। বিয়ের পর যে বাবার কাঁধে মাথা রেখে কাদার আর ভাইয়ের হাত ধরে বরের গাড়ি পর্যন্ত এগিয়ে আসার সৌভাগ্য তার হলো না। শেষবারের জন্য মায়ের সাথে কথা বলতে পারল না। কেমন যেন অসহায় লাগছে নিজেকে। কি অদ্ভুতভাবে একটা ঘন্টার ব্যবধানে সব পাল্টে গিয়েছে। জীবন কি আর আগের মতো সহজ সরল তার? রুদ্র গাড়িতে ড্রাইভিং সিটে এসে বসেছে। অরুর দিকে তাকালো। অরুর অশ্রু মাখা চোখ সামনে আবদ্ধ। রুদ্র আর কিছু না ভেবে গাড়ি স্টার্ট করলো। গাড়ি চালু হতেই অরু কেঁপে উঠল। অন্যমনস্ক থাকায় হঠাৎ শব্দে ঘাবড়ে উঠল। রুদ্র বুঝতে পেরেছে ব্যাপারটা, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। এমন ভান করে গাড়ি হাই স্পিডে চালালো। প্রথমে এত জোর অরুর গলা শুকিয়ে আসলো। সে ভাঙা ভাঙা গলায় বলল, গাড়ি আস্তে চালান, এত তাড়াতাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রুদ্রের কানে অরুর কথা যাচ্ছে না বলে মনে হলো। সামনে স্থির দৃষ্টিতে তাকিয়ে গাড়ি কন্ট্রোল করছে। অরুর কথাগুলো রুদ্রের ওপর কোনো প্রভাব ফেলল না। সে উল্টো আরও গাড়ির স্পিড বাড়ালো। অরুর বুক থরথর করে কেঁপে উঠল। লোকটা কি করতে চাচ্ছে? রুদ্র আবার গিয়ার পরিবর্তন করছে। গাড়ির স্পিড ক্রমশ বেড়ে যাচ্ছে আর অরুর অস্থিরতা বাড়ছে। অরু ভয়ার্ত দৃষ্টিতে রুদ্রের দিকে তাকানোর মাত্র এক মুহূর্তের জন্য থমকে গেল। রুদ্রের সারা মুখ লালচে আভা। ওর ওয়েবি ছোট ছোট চুলগুলো দিয়ে পানি গড়িয়ে পড়ছে। গলা, শিরা, উপশিরা দৃশ্যমান। অদ্ভুত এক রুদ্র মূর্তিতে একদম নতুন অনুভূতি কাজ করছে অরুর মনে। কি এই অনুভূতি তা অরুর অবগতের বাইরে। হঠাৎ অরুর ঝটকা ভেঙে সামনে তাকালো। অন্ধকার রাস্তায় আলো বলতে শুধু গাড়ির হেডলাইট। তার মধ্যে অসম্ভব ঊর্ধ্ব গতিতে গাড়ি চালাচ্ছে রুদ্র। রাস্তা ভালো বলে ঝাঁকুনি লাগছে না। অরু আবার বলে উঠল, গাড়ি আস্তে চালান, আমার ভয় লাগছে, গাড়ি থামান। গলার কণ্ঠস্বর এলোমেলো। অরুর কথা যেন এবার রুদ্র শুনতে পেয়েছে। সে বাঁকা হেসে উঠল। তার দৃষ্টি সামনে স্থির রেখে কঠিন কণ্ঠে ব্যঙ্গের সুরে বলল, ভয় লাগছে? বেশ ভালো, এইটাই তো চাই। শুরুটা তোমার থেকে হলো, এরপরে তোমার পরিবার যেখানে যে আছে সবার পালা। বলে হেসে উঠল রুদ্র। অরু থরথর করে কাঁপতে লাগলো। আপনি কি পাগল? শক্তি সঞ্চয় করে যে কোনোভাবে বলে উঠল অরু। আমার চরিত্রে অনেক রূপ রয়েছে, তার মধ্যে পাগলামি করা একটা অংশ। সঙ্গে সঙ্গে জবাব দিয়ে উঠল রুদ্র। আপনি কি করতে চাচ্ছেন একটু বলবেন? বলে দিলে তো খেলা তো জমবে না। গাড়ি থেমে গেল। সিট বেল্ট না পরার কারণে অরু খানিকটা সামনে ঝুঁকে পড়েছিল। একটু হলে ধাক্কা খেত, কিন্তু তার আগে রুদ্র তার বাম হাত দিয়ে অরুর শরীর ঠেকিয়ে নিল। এক মুহূর্তের জন্য অরুর মনে হলো ওর আত্মা বেরিয়ে যাচ্ছিল। আচমকা হাওয়া। অরু জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রুদ্র কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো অরুর দিকে। কেবল খেয়াল করেছে অরুকে। লাল বেনারসি, ঠোঁটে লিপস্টিক না থাকার মতো, গাঢ় কাজল চোখের জলে লেপটে গিয়েছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। কিছু চুল মায়াবী মুখের সামনে এসে পড়েছে। রুদ্রের মনে অদ্ভুত একবার ইচ্ছা জাগলো চুলগুলোকে সামনে থেকে সরিয়ে কানের কাছে গুজে দেওয়ার। পর মুহূর্তে রুদ্রের নরম হয়ে আসা মনটা আবার কঠিন হয়ে উঠল। তার চোখে আবার ধপ করে জ্বলে উঠল রাগের লাল আগুন। অরু অবশ্য এইসব কিছু খেয়াল করেনি। সে নিজেকে সামলিয়ে রুদ্রের দিকে তাকালো। গম্ভীর চাহনি করে কাঁদো কাঁদো গলায় বলল, এত কিছু না করে একটা কাজ করেন, আমাকে মেরেই ফেলেন। এমনিতে জিন্দা লাশ হয়ে গেছি আমি। রুদ্রের চোখ উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটের কোণে প্রশস্ত হাসি ফুটে উঠেছে। অরুর দিকে হালকা ঝুঁকে যে বলল, সেটা করলে তো তুমি বেঁচে গেলে। আমি তো তা চাই না। আমি চাই তুমি আজীবন বেঁচে থেকে মৃত্যুর জন্য প্রার্থনা করো। বলে হেসে উঠল রুদ্র। অরুর কানে কথাগুলো আসতে কেঁপে উঠল। অট্টহাসির শব্দ যেন তার কানকে ঝালাপালা করে দিচ্ছে। রুদ্র অরুর দিকে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিল। অরুর শরীরের থেকে পানি বের হচ্ছে। গোলাপি ঠোঁট প্রতিনিয়ত কাঁপছে। রুদ্রের আনন্দ লাগছে অরুকে ভয় পেতে দেখে। সে সোজা হয়ে বসলো। তারপর আবার কঠিন কণ্ঠে বলল, প্রথমে তোমার ভাই, তারপর তোমার ওই কাজিন,
তারপর তোমার ফ্যামিলি, আর এখন তুমি। আমার জীবনটা হেল করার জন্যই তোমাদের জন্ম, তাই না? অরু রুদ্রের কথা শুনে অশ্রু নয়নে তাকালো। তারপর কাঁপা কণ্ঠে বলল, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আর আমার ভাইয়ের সাথে আপনার কি সম্পর্ক তাও তো জানি না। জানো না নাকি না জানা নাটক করছো? সত্যি বলছি, আমি কিছু জানি না। আপনারা দুইজনে একে অপরকে চেনেন তা তো আজকেই জানতে পারলাম। বেশ, না জানলেই ভালো। রুদ্রের কণ্ঠে কটাক্ষের স্বরে স্পষ্ট। অরু ঢোক গিলে বলল, আমি কি জানতে পারি আপনাদের মধ্যে কি সম্পর্ক আছে? অরুর প্রশ্ন শুনে বাঁকা হেসে রুদ্র অরুর দিকে আর চোখে তাকায়। অরু একটু হেলে দুলে বসল। রুদ্র আগের মতো আর চোখে তাকিয়ে থেকে বলল, বউ যেহেতু হয়েছে অবশ্যই জানতে পারবে। জানতে হবে, কিন্তু সময়ের সঙ্গে, বলে গাড়ি স্টার্ট করলো রুদ্র। গাড়ি চালানোর আগে রুদ্র হালকা মাথা হেলিয়ে অরুর দিকে তাকে কাট কাট গলায় বলল, সিট বেল্ট বাঁধো।